আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, মানে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে চিন্তা করছিলাম এইবার হয়তো শান্তি ফিরে আসবে, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু বর্তমানে এসে কোনো কিছুই আর ঠিক নাই। ইদানিং সময়ে আমি নিউজ কন্টিনিউ করতে পারতেছি না। অনেকেই কমেন্ট করে ইনবক্সে নক করতেছেন। আমার একটু ব্যস্ততার কারণে আমি আমার গ্রামের বাইরে ছিলাম, এই জন্য নিউজ করতে পারিনি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে ইদানিং সময়ে অনেক কিছু ঘটে গেছে। এই যেমন ধরেন সচিবালয়ে চাকরির ব্যাপারটা এবং তরুণের সমাবেশে আমাদের তারেক রহমান সাহেব কিছু কথা বলছেন এবং মৌলিক সংস্কারের ব্যাপারে দলমত নির্বিশেষে সবাই মতামত জানিয়েছেন। এবং সেই সাথে ভিপি নূর সাহেব এবং পিনাকি ভট্টাচার্যর যে ব্যাপারগুলো, মির্জা আব্বাস সাহেব থেকে নিয়ে শুরু করে জামাতের একজন নেতাকে মুক্তি দেওয়া হয়েছে, সব মিলে করিডর, তারপরে আপনার বিমানবন্দর নিয়ে অনেকগুলো নিউজ আমার স্টকে জমা পড়ে গেছে। আজ এবং কালকের অনেকগুলো নিউজ আমি একত্রিত করছি, প্রায় 29টার মতো, বুঝছেন। তো আজকে আমি একাধারে নিউজগুলো আপনাদেরকে শোনাবো, একটু আমাকে সময় দিতে হবে। তার আগে অনুরোধ করব, চ্যানেলে যারা নতুন আসছেন, ক্ষতি হবে না ভাই এবং বোনেরা, একটু অর্গানিক নিউজ পেতে, সত্য নিউজ জানতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে একাধারে নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি। প্রথমেই একটা নিউজ দিয়ে শুরু করতে চাই, যেটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, যে সরকারের কথাবার্তা চালচলন মানুষকে বিরক্ত করে তুলছে বলে মন্তব্য করেছেন রুহুল করিম রেজভী। আপনি কি বক্তব্য সমর্থন করেন, হ্যাঁ অথবা না? সরকারের কার্যক্রম নাকি মানুষকে বিরক্ত করে তুলতেছে, এটা হ্যাঁ অথবা না একটু কমেন্ট করেন। তারপরে আমাদের চরমনায় পীর সাহেব হুজুর একটা কথা বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হুবহু মিল আছে, কাজেও মিল, বক্তব্যও মিল। ফয়জুল হক করিম, তো আপনারা কি ফয়জুল হক সাহেবের কথার সাথে একমত প্রকাশ করেন? একটু জানিয়েন। মৌলিক যে সংস্কারের ব্যাপারে স্ক্রিনে আপনারা পিকচার দেখতে পাচ্ছেন, আমি আসলে পড়বো না, আপনারা একটু দেখে নিন যে এখানে বিএনপি কতগুলোতে সহমত জানিয়েছে, জামাত কতগুলোতে, এবং এনসিপি কতগুলোতে সহমত জানিয়েছে। স্ক্রিনে এখনও দেখতে পাচ্ছেন, একটু ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নিন। প্রথম কথা হচ্ছে, বিএনপির অনেক নেতাকর্মীরাই বলতেছে যে হাজার হাজার সংস্কারের ভিতরে এই সংস্কারগুলোকেই সামনে এনে কেন বিএনপিকে নেগেটিভ করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবিক পক্ষে যে সংস্কারগুলো সামনে আসতেছে এটাই মূল সংস্কার, এগুলোই জনগণের দাবি, এই জন্যই এটা নিয়ে কথা হচ্ছে। এবার সরকারি চাকরি নতুন আদেশ জারি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, একটু পজ করে পড়ে নিন। আমি মূল বিষয়টা আপনাদেরকে বলবো, এখানে আপনারা একটু পড়ে নিন। ব্যাপার যেটা হচ্ছে যে যেই দলই ক্ষমতায় আসুক, সরকারি চাকরিজীবীদের একটা আলাদাই পাওয়ার থাকে যে আমি কিছু করলে আমরা বদলি করবে, চাকরি তো আর বাদ যাবে না, আমি ঘুষ খেলে আমাকে এখান থেকে ট্রান্সফার করবে, কিছুদিনের জন্য হয়তো সাময়িক বরখাস্ত করবে। এই জন্য তাদের পাওয়ারে থাকা যায় না, মানে তাদের কাছেই যাওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো এই যখন ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো দুর্নীতি বা কোনো কিছু অপকর্মের সাথে জড়িত থাকলে সরাসরি বরখাস্ত, এরকম একটা আইন যখন জারি করা হচ্ছে, তো ডক্টর ইউনূসের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে আমাদের ডক্টর ইউনূসকে সাপোর্ট করতে হবে। এরকম একটা সিদ্ধান্ত, এরকম একটা আদেশ জারি, এটা বাংলাদেশের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে বলে আমি মনে করছি। এজন্য ডক্টর ইউনূসকে আমাদের সাপোর্ট করতে হবে। তো এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন, বা এই সিদ্ধান্ত যে ডক্টর ইউনূস নিয়েছে তাতে কি বাংলাদেশে দুর্নীতি কমবে বলে আপনি মনে করছেন? একটু কমেন্ট করবেন। তারপরে আরও একটা প্রতিবেদন, সেটা হচ্ছে যেই দলের নিবন্ধন নেই তাদের কথায় নির্বাচন পেছালে দায় আপনার, প্রধান উপদেষ্টাকে ফারুক সাহেব বলছে। মানে যেই দলের নিবন্ধন নাই বলতে কাদেরকে বোঝাইছে? জামাত ইসলামকে। তো জামাত ইসলাম যেহেতু নির্বাচন জুনের মধ্যে চাচ্ছে, তো তাদেরকে ইন্ডিকেট করে এই কথাটা আসলে বলা হয়েছে। এইবার আমাদের তারেক রহমান সাহেব তারুণ্যের সমাবেশে কে কি বলছে, তারেক রহমান সহ আরও যারা নেতাকর্মীরা আছে, সেই ব্যাপারগুলো আপনাদেরকে একটু শোনাতে চাই, একটু শোনেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারুণ্যের সমাবেশে কে কি বললেন। তারেক রহমান সাহেব বলছেন আগামী নির্বাচন নিয়ে টাল বাহানা শুরু হয়েছে, আপনি কি মনে করেন একটু জানায়েন। এবং মির্জা আব্বাস সাহেব বলছেন অন্তর্বর্তী সরকারের বেশিরভাগই বিদেশি নাগরিক। এবং আমির খসরু সাহেব বলছেন নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না। সালাউদ্দিন আহমেদ বলছেন সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে। ডক্টর আব্দুল মঈন খান বলছেন আন্দোলন এখনও শেষ হয়নি, বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। চিন্তা করছেন? এইসব কথাবার্তা শুনে ডক্টর ইউনূস যেটা বলছে যে
সব দল নয়, ডিসেম্বরে শুধু একটি দলই নির্বাচন চাচ্ছে। এই একটি দল কারা? বিএনপি। ডক্টর ইউনূস এই কথাটা আসলে বলে দিচ্ছেন। তারপরে তারেক রহমান সাহেব আরও একটা বার্তা দিয়েছেন, সেটা হচ্ছে গণতন্ত্রকামী ও গণপ্রজাতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ বানাবেন না। আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে পদত্যাগ করে এসে নির্বাচন করুন। নির্বাচনে জনগণের রায় পেলে সরকারের দায়িত্ব পালন করুন। ভালো কথা, এটা অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। কেউ যদি ক্ষমতায় থাকতে চান নির্বাচন করে জনগণের ভোটে এসে ক্ষমতায় থাকেন, এটা ভালো কথা। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন, সরকার চাচ্ছে জুনের মধ্যে, কারণ সংস্কার তো অনেকগুলো, এগুলো করতে হবে। এবার একটা বিষয় নিয়ে একটু কষ্ট লাগছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক। কোন নোটে কোন ছবি আপনারা দেখতে পাচ্ছেন? একটা 20 টাকার নোটে যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, যে একটা মন্দিরের ছবি দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে যারা আমরা বাংলাদেশে আছি বা যে দেশে 90% মুসলমান, তো সেই দেশে একটা টাকার সাথে কোনো মন্দিরের ছবি, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? সবাই বলতেছে এটাকে সরানোর দাবি জানিয়েছে এবং অনেকেই অনেক কথা বলতেছেন। তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি মন্তব্য? এই পর্যন্ত যারা দেখতেছেন যে এই কাজটি কি সরকার প্রধান ঠিক করছে বা কি ভুল করছে, একটু জানাবেন। হ্যাঁ, আর এই যে ভিপি নূর সাহেব একের পর এক বিস্ফোরক মন্তব্য করতেছেন, এবং পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর ইলিয়াস ভাই বলতেছে যে ভিপি নূর রয়ের জালে আটকে গেছে বা কোনো একটা ফাঁদে বা ট্র্যাকে পড়ছে ভিপি নূর। তো আবারও ভিপি নূর সাহেব আজকে বলছেন 29শে মে নিউজ এটা, যে দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা। নূর সাহেব তাদেরকে ভিউ ব্যবসায়ী বলছে, বাটপার বলছে, এবং তারা কেন দেশে আসেন এটা তিনি জানতে চাইছে। এত বড় একটা কথা ভিপি নূর সাহেব আর ঠাস করে বলে দিয়েছেন আর কি। এবং আমাদের মির্জা আব্বাস সাহেব বলছেন বন্দর দিয়ে দিচ্ছেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না। তো বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। জনগণের মত হচ্ছে বন্দর যদি বাইরের রাষ্ট্রকে দেওয়া যায় সেটাই বেস্ট, কারণ বন্দর দিয়ে দিলে আসলে যে দলরা আসবে ক্ষমতায় তারা আসলে সেখান থেকে মেরে খাওয়ার কোনো সুযোগ থাকবে না। এটা রাজনৈতিক বিশ্লেষণদের মতামত। মোমো রহমান সাহেব একজন আছেন যিনি বাহির থেকে নিউজ করে, আপনারা দেখছেন, তো তার বক্তব্য এরকম ছিল। তো ডক্টর ইউনূসের আরও একটা বার্তা আপনাদেরকে আমি জানাতে চাই, যে বাংলাদেশে গত বছর ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি রূপান্তরমূলক পরিবর্তনের মাধ্যমে দিয়ে গিয়েছিলাম। এর ফলস্বরূপ আমরা সরকার ক্ষমতায় গ্রহণ করি। আমরা আমাদের জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য কঠোর পরিশ্রম করছি। মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের মূল একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তো মির্জা আব্বাস সাহেব একটা কথা বলছেন যে সেন্ট মার্টিন করিডর, সাজেক, ডিপি ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন। স্টার্লিং এনেছেন আরাকান আর্মির জন্য, করিডর কার জন্য, এখান দিয়ে আরাকান আর্মি মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য, বিদেশি কোনো সেবা দাসের হাতে তুলে দেওয়ার জন্য, এইসব মির্জা আব্বাস সাহেব বলছে। এবং ছাত্রদলের সভাপতি বলছে ধৈর্যের বাঁধ খুলে গেলে কাউকেই শান্তিতে থাকতে দেবে না, একটা হুমকি টাইপের কথাবার্তা আর কি। তো মির্জা আব্বাস সাহেব আর একটা কথা বলছেন, 9 মাসেও কোনো সংস্কার করতে না পারায় জনগণের কাছে সরকারের ক্ষমা চাওয়া উচিত, কোনো নাকি সংস্কার করতে পারে নাই। তো তারেক রহমান সাহেব একটা কথা বলছেন যে আমরা দেখছি 10 মাস পার হলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার। আমরা বলে দিতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, তার প্রস্তুতি নিতে শুরু করুন। এখন সরকার এর থেকে আর কি বলবে যে জুনের একদিনের বেশিও সরকার ক্ষমতায় থাকবে না। এই কথা বলার পরেও যদি তারেক সাহেব এরকম কথা বলে তাহলে এখানে আর কিছু বলার থাকে না। এবং জামাত ইসলামের যাকে মুক্তি দেওয়া হয়েছে টিএম আজহার, তিনি বলছেন 2019 সালে আদালতে যখন ফাঁসির হুকুম দিলেন তখন থেকে আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, ফাঁসির মঞ্চে উঠে আল্লাহর কাছে হাজির হব, আর এটাই আমার জন্য সহজ পথ। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমি সবার কাছ থেকে কিন্তু বিদায় নিয়েছিলাম। আমার কাছে যার যা আমানত ছিল তা দিয়েও দিয়েছিলাম, মাশাআল্লাহ। এবং হাসনাত আবদুল্লাহ ভাই একটা কথা বলছে যে আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে। আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎসাহস থাকতে হবে। আমার বাবার বেতন 40,000 টাকা, বাসা ভাড়া দিচ্ছে 25,000 টাকা, আপনাকে আইফোন কিনে দিচ্ছে 1.5 লাখ টাকার। আপনার বাবার ইনকামে যদি প্রশ্ন করতে না পারেন তাহলে আপনার পরিবার আপনাকে যথাযথ শিক্ষায় এখন পর্যন্ত দিচ্ছে না। দারুণ একটা কথা বলছেন। এবং আরও অনেকগুলো নিউজ, বাপরে কতগুলো পড়ব। আচ্ছা, খন্দকার মোশাররফ হোসেন বলছেন যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও চায় না, কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করছি। সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না দেওয়ায় বিএনপি হতাশ।
নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নেই, পাটোয়ারি বলছেন। এবং ডক্টর ইউনূস সাহেব একটা কথা বলছেন যে ব্যালট বক্স ছিনিয়ে নেওয়া রোধে জনগণকে সচেতন হতে হবে। এবং লালমনিরহাটে বিমানবন্দর প্রয়োজন নিয়ে একজন সেনাবাহিনী যে কথাটা বলছেন, এটা আর না বলি। ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলছে যে আমি বাংলাদেশেই ছিলাম 3 মাসের মতো, আমার উদ্দেশ্য ছিল এখান থেকেই কিছু করার, কিন্তু 3 মাস পেরিয়ে গেলেও এখন আমি কোনো সারা শব্দ পাইনি বা কিছু করতে পারিনি। তো অনেকগুলো নিউজ, আমি বেশিরভাগ নিউজে আপনাদেরকে কয়েকটা নিউজ আপনাদেরকে বলছি যে আপনারাই পড়েন, কারণ অত পড়তে গেলে আসলে অনেক সময় চলে যাবে, এই জন্য আর কি। তো বিগত কয়েকদিন একটু নিউজ থেকে বাইরে ছিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকগুলো নিউজ কভার করছি। আশা করছি আজকের ভিডিওতে থেকে আপনারা দেশের অনেক কিছু জানতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আমরা আবার কামব্যাক করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।